অর্থ ফেরত নিয়ে অনিশ্চয়তায় একীভূত 5 ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীরা। কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েও জবাব পায়নি বিএসইসি। অডিট ফার্মের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। ভোমরা স্থলবন্দরে দিন দিন কমছে আমদানি রপ্তানি, কমছে রাজস্ব আদায়ও। বেকার হয়ে মানবেতর জীবনে অনেক শ্রমিক। কার্যক্রম বাড়াতে অবকাঠামো উন্নয়নের তাগিদ। দিনাজপুরের হিলিতে বাড়ছে সরিষা আবাদ। মৌবক্স বসিয়ে ফুল থেকে মধু সংগ্রহ। লাভজনক হওয়ায় আরও বড় পরিসরে উৎপাদনের পরিকল্পনা। বর্ষায় ভাঙন, শুষ্ক মৌসুমে শুকিয়ে যাচ্ছে নদী। ভারতের পানি প্রত্যাহারের প্রভাবে নাব্য সংকটে কুড়িগ্রামের নদ নদী। খনন ও পানির ন্যায্য হিস্যা আদায় নেই উদ্যোগ। এবং রুশ পাইপলাইনের গ্যাস ও এলএনজি আমদানি নিষিদ্ধে অনুমোদন ইইউর। কার্যকর 2027 সালের জানুয়ারিতে। চাপ ও নজরদারি ছাড়া যুদ্ধ থামবে না, মন্তব্য জেলেনস্কির। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও এখনও অনিশ্চয়তায় একীভূত 5 ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীরা। এমনকি এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়ার 4 মাস পার হলেও কোনো সদুত্তর পায়নি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ভুয়া ব্যালেন্স শিটের মাধ্যমে এসব ব্যাংককে সবল দেখানো হয়েছে বলে অভিযোগ সাধারণ বিনিয়োগকারীদের। এ অবস্থায় অডিট ফার্মগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে সংস্থাটি। তোফাজ্জল হোসেনের রিপোর্ট। দুর্নীতি, অনিয়ম আর খেলাপি ঋণের ভারে যখন প্রায় অস্তিত্ব শূন্য, তখনও পুঁজিবাজারে হয়েছে একীভূত হওয়া 5 ব্যাংকের শেয়ার কেনাবেচা। অডিট ফার্মগুলোর দেওয়া অসত্য তথ্যের ভিত্তিতে তৈরি ব্যালেন্স শিটে ব্যাংকগুলোকে লাভজনক দেখানোর অভিযোগ সাধারণ বিনিয়োগকারীদের। এটা দায় তো এই আমার না, এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়। কেন তারা তো দেখি ভালো কোম্পানি দেখি তারা লিস্টিং করছে। এই ব্যাংকগুলো আইপিওর মাধ্যমে আসছে, আসার পরে আমরা শেয়ার কিনছি। তখন ওনারা সার্ভে করছে না, ওনারা এই ব্যাংকগুলো অডিট করেছে, অডিট করানোর মাধ্যমে আইপিওতে আসছে, বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিছে। তাহলে বাংলাদেশ ব্যাংকের দায়, এটা সাধারণ বিনিয়োগকারীর দায় না। পুঁজিবাজারে আইপিওভুক্ত হতে জমা দেওয়া ব্যালেন্স শিটের অডিট যাচাই করে অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। সাধারণ বিনিয়োগকারীদের অভিযোগ স্বীকার করে অডিট ফার্মগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সংস্থাটি। অডিট ফার্ম তাদের বিরুদ্ধে তো কমিশনও ব্যবস্থা নেয়, এফআরসিও ব্যবস্থা নিচ্ছে, বাংলাদেশ ব্যাংকও ব্যবস্থা নেবে। গেল বছরের 23 সেপ্টেম্বর পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেয় বিএসইসি। চিঠিতে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে 5টি সুপারিশ করা হয়। বিষয়টি জানানো হয় সরকারকেও। কিন্তু 4 মাস পেরিয়ে গেলেও সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি অর্থ মন্ত্রণালয় অথবা কেন্দ্রীয় ব্যাংক। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বাংলাদেশ ব্যাংক ট্রাই পার্টি মিটিং করে এটা অ্যাডপ্ট করেছে। কাজেই এখানে বিনিয়োগকারীকে তো এই সিগন্যাল দেওয়া হয়েছে, রেগুলেটরও এই বিষয়গুলো দেখেছেন, দেখে এটা ডিসক্লোজ হয়েছে। সো এই দায় আমরা এড়াতে পারি না। যেই বিনিয়োগকারী কোনোভাবেই দায়ী নয় ব্যাংকের দুরবস্থার জন্য, তারা যেন বিনিয়োগকারীর এই স্বার্থটা দেখেন। বিশেষজ্ঞরা বলছেন, পুঁজিবাজারে একীভূত 5 ব্যাংকের শেয়ার কেনা বিনিয়োগকারীদের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। যারা স্টক মার্কেটের বিনিয়োগকারী, যারা তাদের তো আসলে কোম্পানির কন্ট্রোল তাদের হাতে ছিল না, কোম্পানির ডাইরেকশন তাদের হাতে ছিল না। যারা লার্জ শেয়ার হোল্ডার বোর্ডে বসে কন্ট্রোলিং সিদ্ধান্ত নিতে পেরেছে, তাদের হয়তো এই লুটপাতে বেশি তারা জড়িত। সেইখান থেকে চিন্তা করে একটা এক্সেপশন বেসিসে কিছু ক্ষতিপূরণ দেওয়া যায় নাকি, এটা আমার মনে হয় সরকার চিন্তা করতে পারে। দেশের বিনিয়োগ প্রবাহ স্বাভাবিক করতে আর্থিক খাতে সুশাসন নিশ্চিতের উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। আর্থিক সেক্টরের স্থিতিশীলতা, সেই জায়গা থেকে করাপশনকে মাটিতে পুঁতে ফেলা, এছাড়া কিন্তু দাঁড়ানোর সক্ষমতা বাংলাদেশ আর পাবে না। পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও একীভূত হওয়া 5 ব্যাংকের 75 লাখ আমানতকারীকে 1,21,000 কোটি টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একীভূত হওয়া 5টি ব্যাংকের শেয়ার কিনে ক্ষতিগ্রস্ত হওয়া বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ এবং ব্যাংকগুলোর এই দুরবস্থার জন্য দায়ীদের শাস্তির দাবি সংশ্লিষ্ট সকলের। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। গাজীপুরে মহিলা কারারক্ষী বুনিয়াদী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। জবাবদিহিতামূলক কারা প্রশাসন গঠনে কারারক্ষীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীন প্রশিক্ষণার্থীরা সততা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে এটি বাস্তবায়নের কার্যকর ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।
আমি অভিনন্দন জানাচ্ছি 63তম ব্যাচের মহিলা কারারক্ষীদের মধ্যে ড্রিলে প্রথম স্থান অধিকার করার লিজা খাতুন, পিটিতে প্রথম স্থান অধিকার করায় মোসাম্মদ রায়হান আক্তার সুবর্ণা, ফায়ারিংয়ে প্রথম স্থান করার অধিকার করার মনসুরা এবং আর্ম কমব্যাটে জ্যোতি পারভিন এবং লিখিত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় মোসাম্মদ রায়হান আক্তার সুবর্ণা এবং সর্ববিষয়েও মোসাম্মদ রায়হান আক্তার সুবর্ণা। আমি তাদের এই কৃতিত্বের জন্য উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। তাদের এই কৃতিত্বের ধারাবাহিকতা নিজ নিজ কর্মস্থলের কাজের মাধ্যমে অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। গাজীপুরে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এবার বন্দর বাণিজ্যের খবর। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে দিন দিন কমে আসছে আমদানি রফতানি কার্যক্রম, যে কারণে রাজস্ব আদায়ের হারও নেমে এসেছে। এতে অনেক শ্রমিক বেকার হয়ে পড়ায় মানবেতর জীবন কাটাচ্ছেন। শুল্ক স্টেশন থেকে কাস্টম হাউসে পরিণত হওয়া এই বন্দরের অবকাঠামো উন্নয়ন হলে কাজের পরিধি বাড়বে বলে মনে করেন C&F এজেন্টরা। কর্তৃপক্ষ বলছে, ভারতের কলকাতা বন্দর থেকে কাছাকাছি হওয়ায় পণ্য আমদানি বাড়াতে পারলে লাভবান হবেন ব্যবসায়ীরা। সাতক্ষীরা থেকে সোহাগ হোসেনের ছবি নিয়ে মমতাজ আহমেদ বাপির রিপোর্ট। ভৌগোলিক অবস্থানের কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে উজ্জ্বল সম্ভাবনা থাকলেও আমদানি দিন দিন কমে আসছে। একসময় দিনে 400 থেকে 450 ট্রাক পণ্য আমদানি হলেও এখন তা কমে দাঁড়িয়েছে 100-তে। এমন বাস্তবতায় কর্মসংস্থান হারিয়েছেন অনেক শ্রমিক। অনেকে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, অনেকেই হয়ে পড়েছেন ঋণগ্রস্ত। আগে যেরকম গাড়ি ঢুকতো, এখন সেইভাবে গাড়ি আর ঢোকে না। দীর্ঘদিন যাবৎ কাজ কাম খুব কম, একদিন একটা গাড়ি হয়, একদিন একটা গাড়ি হয় না। আমাদেরও বিরাট দিন দিনা হয়ে যেতে হচ্ছে, সংসার চলতেছে না। সেরিবিরি কি করে মানুষ করবো, খাবার কিনবো সে পয়সা নেই। সরকারের কাছে সবার কাছে আবেদন, যাতে আমাদের ভোমরা স্থল বন্দরটা খুব সঠিকভাবে চলতে পারে। শুল্ক স্টেশন থেকে কাস্টম হাউসে পরিণত হওয়া এ বন্দরের অবকাঠামো উন্নয়ন হলে কাজের পরিধি বাড়বে বলে মনে করেন C&F এজেন্টরা। অবকাঠামো উন্নয়নের জন্য ভোমরা বন্দর হচ্ছে পিছিয়ে পড়ছে। কমিশনার বসলেও বন্দর কর্তৃপক্ষের যে অবকাঠামো উন্নয়ন বা মাল ওঠানামার যে ইকুইপমেন্ট, সেই ইকুইপমেন্টগুলো হচ্ছে যথাযথভাবে না থাকায় এই বন্দর দিয়ে সব মাল আমদানি করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। ভারতের কলকাতা বন্দর থেকে কাছাকাছি হওয়ায় আমদানি বাড়াতে পারলে ব্যবসায়ীরা লাভবান হবেন বলে আশা কাস্টমস হাউস কর্তৃপক্ষের। জাতীয় রাজস্ব বোর্ডের এসআর মোতাবেক সমস্ত প্রকার পণ্য এই হাউস দিয়ে শুধুমাত্র গুঁড়া দুধ আর সুতা অবাধে আমদানি হবে। কলকাতা ভোমরা থেকে অনেক কাছে, সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের আমদানি খরচও অনেক কম হবে। কাস্টমসের দেয়া তথ্য মতে গত 6 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 744 কোটি টাকা, আদায় হয়েছে 600 কোটি টাকা। সময় সংবাদ, সাতক্ষীরা। এ পর্যায়ে জানবো পুঁজিবাজারের খবর। সবশেষ জানতে চলে যাব দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। এখন পর্যন্ত 1.5 ঘন্টা লেনদেনও ঢাকার পুঁজিবাজারে হয়নি, তবে এরই মাঝে দেখা গেছে 3 সূচকেই আজ বড় ধরনের উত্থান রয়েছে প্রায় 1.5 ঘন্টা লেনদেনে। এবং আমরা যদি একটু দেখি প্রধান সূচকে এখন পর্যন্ত 51.88 পয়েন্ট অর্থাৎ প্রায় 52 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে। সরিয়ে সূচক বা DSE-S সূচকেও পয়েন্ট বেড়েছে 10.24 পয়েন্ট। DS30 বা বাছাইকৃত সূচক, সেখানেও দেখা যাচ্ছে পয়েন্ট বাড়তির দিকে, 16.39 পয়েন্ট বেড়েছে বাছাইকৃত সূচকটিতে। অর্থাৎ বড় ধরনের উত্থানই দেখা যাচ্ছে। 1.5 ঘন্টা লেনদেন না হলেও ঢাকার পুঁজিবাজারের সূচকের উত্থানটা কিন্তু বেশ চোখে পড়ছে। এবং যেই সব কোম্পানিগুলো আজকে ঢাকার শেয়ার বাজারে লেনদেনে অংশগ্রহণ করেছে, সেই সব কোম্পানিগুলোর মধ্যে 290টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে এবং মাত্র 41টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 53টি কোম্পানির শেয়ারের দাম। এবং এখন পর্যন্ত যদি বলি, এখন পর্যন্ত যে লেনদেন হয়েছে টাকার পরিমাণে, সেই পরিমাণটি হচ্ছে 206 কোটি 21 লাখ টাকা। একটু যদি সেই চিত্রটি দেখি, যে 3 সূচক যে উত্থানের মধ্য দিয়ে যাচ্ছে ঢাকার পুঁজিবাজারে, প্রধান সূচকে আমরা দেখতে পাচ্ছি সকাল 10টার পর থেকে কিন্তু ঊর্ধ্বমুখী ছিল প্রধান সূচক এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ঊর্ধ্বমুখী এখনও রয়েছে। এবং যদি সরিয়ে সূচকের চিত্রটি একটু দেখি, DSE-S সূচকেও কিন্তু একই চিত্র, সকাল 10টার পর থেকে ঊর্ধ্বমুখী
ঊর্ধ্বমুখী রয়েছে এবং এখন পর্যন্ত অব্যাহত রয়েছে ঊর্ধ্বমুখী ধারা। বাছাইকৃত সূচকের চিত্রটিও যদি একটু দেখাই, সকাল 10টা থেকেই ঊর্ধ্বমুখী এবং এখন পর্যন্ত 1.5 ঘন্টা লেনদেন হয়নি, কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ঢাকার পুঁজিবাজারে। এবং একটু যদি গতকালকের কথা বলি, গত কার্য দিবসে আমরা দেখেছিলাম যে 3 সূচকেই কিন্তু বেলা শেষে, দিন শেষে পয়েন্ট বেড়েছে। প্রায় 10 পয়েন্ট বেড়েছিল ডিএসইএক্স সূচকে, ডিএসইএস সূচক বা সরিয়া সূচকে ছিল প্রায় 5 পয়েন্টের মতো এবং বাছাইকৃত সূচকেও কিন্তু 2.5 পয়েন্টের মতো বেড়েছিল এবং টাকার অঙ্কে লেনদেন হয়েছিল 492 কোটি 54 লাখ টাকা। এবং আজকে যেমনটা বললাম 1.5 ঘন্টা লেনদেন এখনো হয়নি, 206 কোটি 21 লাখ টাকার লেনদেন ঢাকার পুঁজিবাজারে হয়েছে। এবং যেসব কোম্পানিগুলো অংশগ্রহণ করেছে, কে কত টাকা এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে, সেই চিত্রটি যদি একটু দেখি, 1 নম্বরে রয়েছে অরিয়ন ইনফিউশন এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে 11 কোটি 35 লাখ টাকা লেনদেন করেছে। 2 নম্বরে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল, এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 9 কোটি 78 লাখ টাকা। এবং 3 নম্বরে রয়েছে প্যারামাউন্ট, এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 8 কোটি 27 লাখ টাকা। 4 নম্বরে ইসলামী ব্যাংক খাতের এই কোম্পানিটি ঢাকার পুঁজিবাজারে আজ এখন পর্যন্ত লেনদেন করেছে 6 কোটি 93 লাখ টাকা। 5 নম্বরে রয়েছে এডিএন টেলিকম, এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 6 কোটি 62 লাখ টাকা। অর্থাৎ আমরা যেমনটি দেখছিলাম লেনদেনের লেনদেনের চিত্র বেশ ভালো করে অবস্থায় রয়েছে এবং 3 সূচক এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে আজকে বেশ ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। এখন পর্যন্ত ডিএসসি থেকে এই ছিল সবশেষ আপডেট। EDF Aluminium, redefine possibilities. দেশের বাজারে স্বর্ণের দাম 1 লাফে ভরিতে সর্বোচ্চ 5,249 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস। সংগঠনটি জানায় মঙ্গলবার থেকে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম দাঁড়াবে 2,62,440 টাকা, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ। এছাড়া 21 ক্যারেট 2,50,484 টাকা, 18 ক্যারেট 2,14,734 এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম দাঁড়াবে প্রতি ভরি 1,76,593 টাকা। ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রভাবে কুড়িগ্রামের নদ নদীগুলো নাব্য সংকটে। প্রতি বছর একটু একটু ভরাট হয়ে যাচ্ছে তলদেশ, হারাচ্ছে পানি ধরে রাখার ক্ষমতা। বর্ষায় বন্যা ও ভাঙন, শুষ্ক মৌসুমে দ্রুত শুকিয়ে যাচ্ছে নদী। বছরের পর বছর ধরে এই অবস্থা চললেও নদী খনন ও পানির ন্যায্য হিস্যা আদায়ে দেখা যায়নি কার্যকর উদ্যোগ। তবে নদ নদীতে পানি ধরে রাখতে পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাদশা সৈকতের তথ্য, জামির মিয়ার ছবিতে রিপোর্ট। পার্শ্ববর্তী দেশে একতরফা পানি প্রত্যাহারের প্রভাবে অনেকটা পানি শূন্য হয়ে পড়েছে উত্তরের নদ নদী। নদীর বুক জুড়ে ধুধু বালুচর, দেখা যাচ্ছে তলদেশ। কুড়িগ্রামের প্রধান নদী ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার, এসব নদ নদীর উৎসমুখ ভারত। প্রতি বছর একটু একটু ভরাট হয়ে যাচ্ছে তলদেশে। এতে বর্ষায় উজান থেকে ছেড়ে দেয়া পানি ধরে রাখার ক্ষমতা হারাচ্ছে নদীগুলো। দেখা দেয় বন্যা ও ভাঙন, ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি ও ফসলের ক্ষেত। অন্যদিকে শুষ্ক মৌসুমে ভারত একতরফাভাবে পানি প্রবাহ বন্ধ করে দিলে শুকিয়ে যায় নদীগুলো। খাল বিলও হয়ে পড়ে পানি শূন্য, মিলছে না কাঙ্ক্ষিত মাছ। জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব পড়েছে জীববৈচিত্র্যে। চরম সংকটে নদী নির্ভর অর্থনীতি ও জীবনধারা। পানি থাকে না তো নদীর, সামান্য পানি আবাদ করছে যেটুকু করা যেত আগে, এখন আর ওটাও আর হচ্ছে না। নদী শুকিয়ে যাওয়ার ক্ষেত্রে মাছ পাওয়া যায় না নদীর মধ্যে। আমরা এখন বাল বাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। যে পানিটা বর্তমান আছে এই পানিটা কোনো কার্যকরী হয় না। যখন আসে তখন ঘর দোষ ভাঙন হয়ে যায়। আইন অনুযায়ী এই পানি প্রবাহ বন্ধ করার নিয়ম নেই। আমরা দাবি জানাই যে আন্তর্জাতিক আইন অনুযায়ী সারা বছর যেন এই পানিগুলো প্রবাহিত হয়। স্থানীয়রা জানান বছরের পর বছর ধরে এই অবস্থা চললেও নদী খনন ও পানির ন্যায্য হিস্যা আদায়ে কোনো পদক্ষেপই নেয়নি সংশ্লিষ্ট দফতর। তবে নদ নদীতে পানি ধরে রাখার পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তায় যে মাস্টার প্ল্যান করা হচ্ছে, সেখানেও ভাটিতে স্ট্রাকচার নির্মাণ করে কিভাবে পানি ধরে রাখা যায় শুষ্ক মৌসুমে, সেই ধরনের পরিকল্পনা আছে। জেলায় প্রবাহিত ছোট বড় নদ নদীর সংখ্যা 16টি, আর 9 উপজেলায় রয়েছে 2 শতাধিক খাল ও বিল। সময় সংবাদ, কুড়িগ্রাম। মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র শীতকালীন ঝড়ে জ্বালানি তেল উৎপাদন বাধার মুখে পড়ায় বিশ্ববাজারে নিম্নমুখী অপরিশোধিত তেলের দাম। এদিকে তীব্র ঠান্ডায় চাহিদার বিপরীতে সরবরাহ কমে যাওয়ায় 2022 সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ স্তরে পৌঁছেছে প্রাকৃতিক গ্যাসের দাম।
তীব্র শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় মঙ্গলবার নিম্নমুখী জ্বালানি তেলের দাম। এদিন ব্রেন্ট ক্রুডের দাম 0.65% কমে ব্যারেল প্রতি নেমেছে $65.16। তবে সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 0.33% আর মাস ব্যবধানে 5.93%। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও 0.59% কমে ব্যারেল প্রতি নেমেছে $60.50। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 0.20%। তবে মাস ব্যবধানে বেড়েছে 3.72%। কমতির দিকে গ্যাসোলিনের দাম। সরবরাহ বেশি থাকে প্রতি গ্যালনের দাম 0.75% কমে দাঁড়িয়েছে $1.80। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 0.07%। তবে মাস ব্যবধানে বেড়েছে 4.60%। তীব্র ঠান্ডায় চাহিদার বিপরীতে সরবরাহ কমে যায় 2022 সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ দামে উঠেছে প্রাকৃতিক গ্যাসের দাম। সপ্তাহ ব্যবধানে দাম 70.42% বেড়ে প্রতি MMBTU দাঁড়িয়েছে $6.65 আর মাস ব্যবধানে বেড়েছে 67%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। রাশিয়ার পাইপলাইন গ্যাস ও এলএনজি আমদানি নিষিদ্ধের জন্য চূড়ান্ত অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন। নতুন আইন অনুযায়ী 2027 সালের জানুয়ারিতে এলএনজি এবং পাইপলাইন গ্যাসের পুরো নিষেধাজ্ঞা কার্যকর হবে। আলোচনার পরও দুপক্ষের ড্রোন হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেন জানায় 138টি রুশ ড্রোনের মধ্যে 110টি ধ্বংস করা হয়েছে, বাকি 21টি লক্ষ্যভেদ করেছে। রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে হামলায় আহতের পাশাপাশি বেশ ক্ষতিও হয়েছে। এর মধ্যেই বৈঠক নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আলোচনার প্রাথমিক বা কোনো সিদ্ধান্ত নেয়ার সময় এখন নয়। ভূখণ্ড ভাগাভাগি নিয়ে রাশিয়ার দাবি এখনো মূল বিষয়। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে এখনো সংশয় রয়েছে। জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, চাপ ও নজরদারি ছাড়া যুদ্ধ থামবে না। রাশিয়া একমাত্র যুদ্ধের জন্য দায়ী। তিনি ইউক্রেনীয় ও রুশ দলগুলোকে আবারও সাক্ষাতের আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল স্থানীয় সময় সোমবার রাশিয়ার পাইপলাইন গ্যাস ও এলএনজি আমদানি নিষিদ্ধের জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বিধি প্রকাশের একদিন পরই আইন কার্যকর হবে, তবে বিদ্যমান চুক্তিগুলোতে রূপান্তরের জন্য সময় দেওয়া হবে। নতুন নিয়ম অনুযায়ী জাতীয় কর্তৃপক্ষকে প্রতিটি গ্যাসের উৎপাদন দেশ যাচাই করতে হবে, যাতে নিষেধাজ্ঞা এড়ানো না যায়। ইইউ দেশগুলোকে 1 মার্চের মধ্যে জাতীয় বৈচিত্র্য পরিকল্পনা জমা দিতে হবে এবং বাকি রাশিয়ান গ্যাস প্রতিস্থাপনের চ্যালেঞ্জ নির্ধারণ করতে হবে। এদিকে ইউক্রেনকে নতুন করে সেনা ও অবকাঠামো অসহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা নিশ্চিত না হলে কোনো চুক্তি কার্যকর হবে না। অন্যদিকে রাশিয়া ইরানের থেকে 350টির বেশি ফাতাহ 360 ক্ষেপণাস্ত্র পেলেও ইউক্রেনের লক্ষ্যবস্তুতে ব্যবহার করেনি বলে নিশ্চিত করেছে কিয়েভ। নাদিম মারজান, সময় সংবাদ। নির্বাচনী প্রচারণা থেকে হোয়াইট হাউসের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে শোভা পেয়েছে তার আমেরিকা ফার্স্ট নীতি, যার মূল কথা বিশ্ব নেতার ভূমিকা থেকে সরে এসে নিজের ঘরে মন দেবে যুক্তরাষ্ট্র, দেশকে করে তুলবে স্বয়ংসম্পূর্ণ। তবে আমদানি রফতানি ও বিদেশিদের শ্রমে গড়ে ওঠা যুক্তরাষ্ট্রকে জোরপূর্বক স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা হিতে বিপরীত ঘটবে বলেই ধারণা বিশ্লেষকদের। 2025 সালের শুরু থেকেই হোয়াইট হাউসের 4 দেয়ালের ভেতর নিবিড়ভাবে চলছে যুক্তরাষ্ট্রকে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা। প্রেসিডেন্ট ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন দর্শন বাস্তবায়নে কোনো ছাড় দিতে নারাজ ওয়াশিংটন। এই ধারাবাহিকতায় বিদেশি পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ, অভিবাসীদের দেশ ছাড়া করার উদ্যোগ, এমনকি বিভিন্ন দেশের স্বাস্থ্য সহায়তা স্থগিত রাখার মতো একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এসব আগ্রাসী পদক্ষেপ শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে তা নিয়ে অর্থনৈতিক ও কূটনৈতিক মহলে বাড়ছে সংশয়। এই সংশয়ের মূল কারণই হলো বৈশ্বিক অর্থনীতি ও অভিবাসী শ্রমশক্তির ওপর যুক্তরাষ্ট্রের গভীর নির্ভরতা। বাস্তবতা বলছে, বিশ্ব যেমন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল, যুক্তরাষ্ট্রও তেমনি বিশ্বের উপর নির্ভর করে। এই পারস্পরিক নির্ভরতা ভাঙলে ক্ষতি শুরু হবে কেন্দ্র থেকেই। বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে গেলে মনোযোগ দিতে হবে যুক্তরাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানের ওপর। অ্যাপল, টেসলার মতো বিলাসবহুল বিভিন্ন ব্র্যান্ড আদতে মার্কিন প্রতিষ্ঠান হলেও এর পণ্যের উৎপাদনে ব্যবহৃত প্রায় সব যন্ত্রাংশই আসে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে। এতে যেমন উৎপাদন ব্যয় কমে, তেমনি সহজলভ্য হয় তুলনামূলক কম খরচের শ্রম। আবার কিছু যন্ত্রাংশ এমনও রয়েছে যেগুলোর উৎপাদন অবকাঠামোই নেই যুক্তরাষ্ট্রে। ফলে আমদানির ওপর বেপরোয়া শুল্কারোপ দীর্ঘমেয়াদে সরাসরি আঘাত হানতে পারে মার্কিন অর্থনীতিতেই। এছাড়া আমদানি রফতানি কমলে ডলারের বাজারেও প্রভাব পড়বে। বৈশ্বিক বাজারে ডলারের অবাধ চাহিদা এবং আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমেই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে মুদ্রাস্ফীতি মুক্ত থেকেছে। শুল্কারোপ বাড়লে যখন বৈশ্বিক বাণিজ্যে ডলারের প্রবাহ কমবে, তখন তার প্রতিফলন ঘটবে দেশীয় বাজারে।
এর পাশাপাশি অভিবাসন বিরোধী কঠোর নীতির কারণে একদিকে যেমন অভিজ্ঞ কর্মী হারাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো, অন্যদিকে হারাচ্ছে স্বল্প মূল্যের শ্রমশক্তিও। এর ফলে ছোট বড় বহু প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে শ্রমিক সংকট, যা উৎপাদন ও সেবা খাতে নেতিবাচকভাবে প্রভাব ফেলছে। নিউটনের তৃতীয় সূত্র বলে প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, সেই সূত্রে বাস্তব প্রয়োগে দেখা যেতে পারে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। অন্য দেশের অর্থনীতিকে আঘাত করতে গিয়ে নিজেদের ভোক্তা নির্ভর অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে ওয়াশিংটন। দীর্ঘমেয়াদে এই নীতি ট্রাম্প প্রশাসনের জন্যই হয়ে উঠতে পারে আত্মঘাতী। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পর্যটন খাতে নতুন মাইলফলক স্পর্শ করল জাপান। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 সালে প্রথমবারের মতো জাপানে ভ্রমণকারী বিদেশি পর্যটকের সংখ্যা 4 কোটি ছাড়িয়েছে। দুর্বল ইয়েন ও কোভিড পরবর্তী সময়ে আন্তর্জাতিক ভ্রমণ স্বাভাবিক হওয়ায় এই প্রবৃদ্ধি বলে মনে করা হচ্ছে। পর্যটন খাতে নতুন আশার আলো দেখছে সূর্যোদয়ের দেশ জাপান। 2025 সালে দেশটিতে আগত বিদেশি পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে 4,27 লাখে, যা জাপানের পর্যটন ইতিহাসে সর্বোচ্চ। সীমান্ত পুরোপুরি খুলে দেয়া, আন্তর্জাতিক ফ্লাইট বাড়ানো এবং দুর্বল ইয়েনের কারণে জাপান বিদেশিদের কাছে সাশ্রয়ী গন্তব্যে পরিণত হওয়ায় এই রেকর্ড প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। করোনা মহামারীর সময় জাপানের পর্যটন খাত সবচেয়ে বড় ধাক্কা খায়। আন্তর্জাতিক ভ্রমণ প্রায় বন্ধ থাকায় বিদেশি পর্যটকের সংখ্যা তলানিতে নেমে যায়। তবে 2024 সাল থেকে খাতটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে। ওই বছর 3,68 লাখের বেশি বিদেশি পর্যটক জাপান ভ্রমণ করেন, যা মহামারীর আগের সব রেকর্ড ভেঙে দিয়ে 2025 সালের নতুন সাফল্য গড়ে। ইতিবাচক অগ্রগতির মধ্যে একটি উদ্বেগজনক দিক সামনে এসেছে। 2025 সালের ডিসেম্বর মাসে চীন থেকে আসা পর্যটকের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 45% কমেছে। চীন জাপানের অন্যতম বড় পর্যটন বাজার হওয়ায় এই পতনকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। চীনা পর্যটকের সংখ্যা হ্রাসের কারণগুলো নিয়ে জাপান সরকার বিস্তারিত পর্যালোচনা করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং তাদের আস্থা পুনরুদ্ধারে কূটনৈতিক যোগাযোগ জোরদার সহ বিভিন্ন পর্যটন প্রচারণা ও নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য ভবিষ্যতে সব দেশ থেকে পর্যটকের আগমন বাড়ানো। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অর্থ ফেরত নিয়ে অনিশ্চয়তায় একীভূত 5 ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীরা। কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েও জবাব পায়নি বিএসইসি। অডিট ফার্মের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। ভোমরা স্থলবন্দরে দিন দিন কমছে আমদানি রপ্তানি, কমছে রাজস্ব আদায়ও। বেকার হয়ে মানবেতর জীবনে অনেক শ্রমিক। কার্যক্রম বাড়াতে অবকাঠামো উন্নয়নের তাগিদ। এবং রুশ পাইপলাইনের গ্যাস ও এলএনজি আমদানি নিষিদ্ধে অনুমোদন ইইউর। কার্যকর 2027 সালের জানুয়ারিতে। চাপ ও নজরদারি ছাড়া যুদ্ধ থামবে না, মন্তব্য জেলেনস্কির। এই ছিল এই সময়ের বাণিজ্যের পর দুপুর 12টার সময় সংবাদে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। যশোর, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।